সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের হামলায় মার্কিন ড্রোন বহর একেবারে নাস্তানাবুদ অবস্থায় পৌঁছেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের হামলায় এ পর্যন্ত মার্কিন রিপার ড্রোন বহরের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ ধ্বংস হয়ে গেছে, নেই। অনেক গভীর সংকটে পড়েছে আমেরিকা। প্রশ্ন হচ্ছে, কিভাবে ইরান মার্কিন এই ড্রোন বহরকে এতটা নাস্তানাবুদ করে দিল? অথচ এই MQ-9 রিপার ড্রোন, এই ড্রোন একসময় পাকিস্তানের ওয়াজিরিস্তানে, আফগানিস্তানে, সিরিয়ায়, ইরাকে এবং ইয়েমেনে ব্যবহার করা হয়েছে। এই ড্রোনের শব্দ শুনলে পাকিস্তান এবং আফগানিস্তানের উপজাতি জনগোষ্ঠীর ভেতরে ভূমিকম্প বয়ে যেত। সেই ড্রোনের বহর এখন একেবারে কাহিল অবস্থায়। কিভাবে এটা হলো, এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি ছোট্ট একটা কথা এখানে একটু বলে রাখি। আমাদের চ্যানেলের যে সমস্ত ভিউয়ার্স আসেন আপনারা, তাদের বেশিরভাগ দেখা যায় এটা বিরাট বড় একটা অংশ, 50%-এর বেশি নন সাবস্ক্রাইবার। তার মানে আপনারা সাবস্ক্রাইব করেননি, এমন মানুষ অনেকে দেখছেন। তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে চ্যানেলটি দ্রুত আরও বহু মানুষের কাছে ছড়িয়ে পড়বে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। চলুন আলোচনা করি। দর্শক, মার্কিন ব্লুমবার্গ পত্রিকার খবরে এই তথ্য দেওয়া হয়েছে যে ইরানের হামলায় মার্কিন ড্রোন বহর একেবারে কাহিল দশায় পড়েছে, খুব খারাপ অবস্থা, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা এরই মধ্যে শুনেছেন, গত কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার কি ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে এয়ারক্রাফট কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে টোটাল 42টা এয়ারক্রাফট ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়েছে। তবে অনেকেই বলে যে এই সংখ্যা অনেক বেশি এর চেয়ে। তো এই 42টা এয়ারক্রাফটের ভিতরে 25টা ড্রোনের কথা বলা হয়েছে, 7টা KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, তারপরে 4টা F-15E স্ট্রাইক ইগল, একটা F-35 যুদ্ধবিমান, তারপরে একটা হেলিকপ্টার, একটা অ্যাওয়াক্স বিমান, তারপরে একটা A-10C থান্ডারবোল্ট 2 এই বিমান, এইভাবে। তো ব্লুমবার্গের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ড্রোন ধ্বংসের সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি। সেটা বলা হচ্ছে অন্তত 30টি। তো এই অন্তত 30টি মানে মার্কিন ড্রোন বহরে টোটাল ড্রোনের প্রয়োজনীয় সংখ্যা হচ্ছে 189টি। সেই জায়গায় ইরানের সাথে যুদ্ধ করতে গিয়েই ধ্বংস হয়েছে আপনার 30টি ড্রোন, MQ-9 রিপার ড্রোন। এই MQ-9 রিপার ড্রোন 30টি ধ্বংস হয়েছে। এর বাইরে আরও অন্তত একটি ড্রোন ধ্বংস হয়েছে, যেটা MQ-4C এই মডেলের একটা ড্রোন। এই ড্রোনটাকে বলা হচ্ছে একেবারে সর্বাধুনিক, এর চেয়ে আধুনিক ড্রোন আর আমেরিকার হাতে নেই। এবং এই ড্রোনটার মজার ব্যাপার হচ্ছে এটা হারিয়ে গেছে। পারস্য উপসাগরের আকাশ থেকে এই ড্রোনটা হারিয়ে গেছে, তার আর খোঁজ পাওয়া যায়নি। ড্রোনটা যে কোথায় গেছে তার আর খবর পাওয়া যায়নি। তার মানে হচ্ছে, আমার ধারণা বারাক ওবামার আমলে, উনি যখন প্রেসিডেন্ট 2011-12 সালের দিকে, ইরান সর্বপ্রথম যে MQ-170 সেন্টিনেন্টাল যে ড্রোনটা, এই মডেলের ড্রোন, সেটা ছিল ওই সময়কার সর্বাধুনিক ড্রোন। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি থেকে উড়ানোর পরে এই ড্রোনটা ইরানের আকাশসীমার কাছাকাছি গেলেই সাথে সাথে ইরানের সামরিক বাহিনীর ইঞ্জিনিয়াররা তারা এই ড্রোনটাকে হ্যাক করে এবং পাসওয়ার্ড চেঞ্জ করে একেবারে অক্ষত অবস্থায় নামিয়ে আনে। এটা সারা বিশ্বে সেই সময় আলোড়ন সৃষ্টি করেছিল। আমার মনে হয় যে পারস্য উপসাগরের আকাশ থেকে এই যে MQ-4C, এই যে সর্বাধুনিক মডেলের যে ড্রোনটা, এই ড্রোনটা আমার মনে হয় যে ইরান ওইভাবে কোনো না কোনো কায়দায় নামিয়ে নিয়েছে এবং সম্ভবত সেটা এখন ইরানের হাতে। যদি ইরান নামিয়ে থাকে তাহলে এটা অবশ্যই রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে এবং আমেরিকা যে মডেলের ড্রোন বানিয়েছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর ড্রোন বানাবে। যা হোক, তো এই যে
আমেরিকার ড্রোনগুলো, এই ড্রোনগুলো ইরানের হাতে কিভাবে ধ্বংস হয়েছে? এই ড্রোনগুলো ইরানের হাতে ধ্বংস হয়েছে তিনভাবে। প্রথমত যেভাবে এই ড্রোন ইরানের হাতে ধ্বংস হয়েছে সেটা হচ্ছে যে এই ড্রোন দিয়ে ইরানের আকাশে নজরদারি কিংবা হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। যখন ইরানের আকাশে ঢুকেছে এই MQ-9 রিপার যে ড্রোনটা, এই ড্রোনটা নজরদারিও করতে পারে, অর্থাৎ গোয়েন্দা বৃত্তি করতে পারে এবং হামলা চালাতে পারে এবং ভয়াবহ রকমের হামলা চালাতে পারে। তো এই ড্রোন যখন ইরানের আকাশে ঢুকেছে তখন ইরানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ধ্বংস করেছে। এরপরে আর কিছু ড্রোন ধ্বংস হয়েছে ইরান ধরুন বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে যে হামলা চালিয়েছে, রকেট হামলা বা বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা, এই সমস্ত হামলাই ধ্বংস হয়েছে। অর্থাৎ ঘাঁটিতে থাকা অবস্থায় কিছু ড্রোন ধ্বংস হয়েছে। আর কিছু ড্রোন একেবারে হারিয়ে গেছে, তার খোঁজ হদিস আর পাওয়া যায়নি। সেটা যে ভূপাতিত হয়েছে নাকি হাওয়ায় মিশে গেছে না কি হয়েছে এটা কেউ আর জানে না। এরকম তিনভাবে মার্কিন ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে ইরান যুদ্ধে মার্কিন ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আমেরিকার যে টোটাল ড্রোন বহর, এই ড্রোন বহরের 1/5 শেষ নেই হয়ে গেছে হাওয়া, অর্থাৎ ইরানের হামলায় একদম পরিষ্কার সাফ হয়ে গেছে। অথচ এই যে MQ-9 রিপার যে ড্রোন, একসময় এই ড্রোন এতটাই ভয়াবহ ছিল, আমি আগেই বলেছি যে আফগানিস্তান এবং পাকিস্তানের ওয়াজিরিস্তানে এই পাহাড়ি এলাকায় উপজাতি গোষ্ঠীর উপরে হামলা চালানো হতো এবং এখানে আমেরিকা দাবি করতো যে তালেবানের অবস্থান আছে, নানান কথা। তালেবান বিরোধী লড়াইটাই তো একটা প্রশ্ন সাপেক্ষ লড়াই, কারণ তালেবান সৃষ্টি করেছিল আমেরিকা, আবার সেই তালেবানকে তারা উৎখাত করেছে, কত কাহিনী। যাই হোক, সে আলোচনা অন্য একদিন যদি সুযোগ হয় করব। তো এই পাকিস্তান এবং আফগানিস্তানের পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে এই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ঘন্টার পর ঘন্টা এই ড্রোন আকাশে থাকতে পারে এবং ভয়ঙ্কর হেলফায়ার মিসাইল ব্যবহার করে। এবং মোটামুটি CIA এই ড্রোন দিয়ে প্রচুর পরিমাণে টার্গেট কিলিং করেছে। এই টার্গেট কিলিংটা হয়েছে মূলত আপনার পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, সম্ভবত লিবিয়াতেও টুকটাক, ইয়েমেনে, এইসব দেশে। এই ড্রোনের তো একটা বিকট শব্দ আছেই। এই ড্রোন যখন আফগানিস্তান এবং পাকিস্তানের পাহাড়ি এলাকায় আসতো এবং শব্দ হতো, তখন মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়তো, আতঙ্কগ্রস্ত হয়ে পড়তো এবং এক একটা হামলায় 2, 5, 10 জন, 20 জন, 25 জন এইভাবে মারা যেত মানুষ। মানে অসম্ভব রকমের কার্যকর ছিল ওই যে হেলফায়ার মিসাইল ব্যবহার করতে এবং একদম নিখুঁত হামলা, ভয়ঙ্কর ব্যাপার। এই সমস্ত ড্রোন ব্যবহার করে পাকিস্তান, আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায়, ইয়েমেনে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। একেবারে মানে মুড়ি মুড়কির মতো ব্যবহার করেছে আমেরিকার বাহিনী এবং তারা এই ড্রোন ব্যবহার করে এই যে মুসলিম দেশগুলোর কথা বললাম, আর প্রত্যেকটা মুসলিম দেশ, প্রত্যেকটা দেশে একেবারে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেই ড্রোন ইরানের আকাশে গিয়ে নিস্তার পায়নি, রক্ষা পায়নি। তাহলে বোঝা যায় যে ইরানের সামরিক বাহিনীর দক্ষতা, সক্ষমতা এবং যোগ্যতা কতটা উচ্চ। মানে ইরানের আকাশে পাঠানোর সাথে সাথেই ড্রোন শেষ, ইরানের আকাশে পাঠানোর সাথে সাথেই ড্রোন শেষ। আর ইসরায়েলের তো বহু সংখ্যক ড্রোন ধ্বংস করেছে। তাতে ইরান টোটাল বলেছে প্রায় 150 মতো ড্রোন ধ্বংস হয়েছে গত 40 দিনের যুদ্ধে। ইরান ধ্বংস করেছে 150-র বেশি বা 150-র কাছাকাছি ড্রোন। এটা বিরাট ব্যাপার। তো এই ড্রোনগুলোর দাম কেমন? আমেরিকার জেনারেল অ্যাটমিক্স এই কোম্পানি এই MQ-9 রিপার ড্রোন উৎপাদন করে, তৈরি করে। এক একটা ড্রোনের দাম প্রায় $3 কোটি। সেক্ষেত্রে 30টা ড্রোন যদি ধ্বংস হয়ে থাকে তাহলে 3-30-90, অন্তত $90 কোটি। তার মানে $1 বিলিয়নের কাছাকাছি দাম। আমেরিকা শুধু ড্রোনেই $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি ক্ষতি হয়েছে। এরপরে যে সর্বাধুনিক যে ড্রোনের কথা বললাম MQ-4C, এই মডেলের ড্রোনের দাম আরও অনেক বেশি, অনেক বেশি। সেটা কত ঠিক আমার কাছে এই মুহূর্তে মনে নেই, কোনো একটা এপিসোডে বলেছি। এই ড্রোন সবচেয়ে দামি এই মুহূর্তে,
অনেক দামি ড্রোন। তো সেই ড্রোন একটা হারিয়েছে। এখানে ড্রোন হারিয়েছে এবং কত ড্রোন হারিয়েছে আর তার দাম কত সেটা যেমন একটা ব্যাপার, তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে আমেরিকার প্রযুক্তি মার খেয়ে গেছে ইরানের হাতে পড়ে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তি ইরানের হাতে চলে গেল। যদি MQ-4C মডেলের ড্রোন ইরান যদি আস্ত নামিয়ে নিয়ে থাকে হ্যাক করে, তাহলে এই প্রযুক্তি কিন্তু ইরানের হাতে চলে গেছে। এটা আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক খবর। 2, 3 হচ্ছে যে এই ড্রোন তো আর এমনি এমনি বানায়নি মার্কিন সরকার বা মার্কিন বাহিনীতে যুক্ত করা হয়েছে তো এমনি এমনি না। এখানে পাইলট নেই, অথচ বিমানের মতোই সে অ্যাকুরেটলি কাজ করে। ক্ষেত্র বিশেষে বিমানের চেয়েও বেশি সহজ এবং নিশ্চিন্তে ব্যবহার করা যায়, কারণ এখানে পাইলট নেই, জীবনের ঝুঁকি নেই, প্লাস এর জ্বালানি খরচ সম্ভবত ব্যাটারিতে চলে। তাহলে ঘন্টার পর ঘন্টা আকাশে উঠছে একটা জঙ্গি বিমান, কিন্তু ঘন্টার পর ঘন্টা আকাশে উড়িয়ে রাখা সম্ভব না। তো এটা যেহেতু মানুষ সে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোনটাকে কন্ট্রোল করে, অতএব একেবারে যেখানে খুশি সেখানে হামলা চালানো যায়, যাকে খুশি তাকে টার্গেট করে হামলা চালানো যায়। তো এই যে একটা সহজ হামলার সহজ একটা উপকরণ ছিল, এই উপকরণের একটা বিরাট বড় অংশ ইরানের হাতে ধ্বংস হয়ে গেছে। এখন মার্কিন বাহিনী এক রকমের ঝুঁকির মুখে, হুমকির মুখে। এই ড্রোন কেন্দ্রিক একটা ঝুঁকি বা সংকট তৈরি হয়েছে আমেরিকার জন্য। এই ড্রোন হামলার মূল গুরুত্ব কিন্তু এই জায়গায় যে আমেরিকা এখন ঝুঁকির মুখে এবং তাদের প্রযুক্তি ইরানের হাতে চলে গেল। আর অর্থনৈতিক ক্ষতি, তাদের প্রযুক্তি মার খেয়ে গেল ইরানের কাছে, এগুলো তো আছেই। তার মানে কি? আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা বলি বা বিশ্বাস করি সেটা হচ্ছে যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধে সবচেয়ে বড় সংকট যেটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য, সেটা হচ্ছে যে আমেরিকা ইসরায়েলের প্রযুক্তি, সামরিক সক্ষমতা, এইটা সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছে ইরান। অর্থাৎ তাদের সামরিক শক্তি এবং সক্ষমতা এবং প্রযুক্তি কতটা কার্যকরী, এইটা মানে আমাদের সামনে একটা ধোঁয়াশা ছিল। আমরা যখনই শুনছি ইসরায়েলি বাহিনী, মার্কিন বাহিনী, তখনই চিন্তা করেছি ওরে বাবারে কী না জানি। এবং তারা এরকম করেও ছিল, সারা বিশ্বে তো ত্রাস সৃষ্টি করে ফেলেছিল। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের ঘাঁটি রক্ষা করতে পারছে না, তাদের উড়ন্ত ড্রোন রক্ষা করতে পারছে না, তাদের F-35 বিমান, F-50 বিমান, এই সমস্তগুলো ধ্বংস হয়ে গেছে। এবং আপনারা কল্পনা করুন, আমি বারবার বলি যে 7টা KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার, এটা অনেক বড় ব্যাপার। কোনো যুদ্ধে আমেরিকার ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে সম্ভবত এত বড় ঘটনা ঘটেনি, সিঙ্গেল একটা যুদ্ধে। এটা অনেক বড় ব্যাপার। তো সেই জায়গায় আমেরিকা ইসরায়েল ভীষণভাবে মার খেয়ে গেছে। দেখুন, আমি বলি যেটা, সেটা হচ্ছে যে এই যে F-35 বিমানটা কি দিয়ে ধ্বংস করেছে ইরান, কি দিয়ে আঘাত করলো? এটা যেহেতু স্টিল বিমান, সে কারণে র্যাডারে ধরা পড়বে না, কিন্তু ইরানের র্যাডারে ধরা পড়ার পরেই তো সেটা শনাক্ত করা গেছে যে এইটা হলো সেই বিমান, তাই না? তারপরে সেই বিমানকে কিভাবে ধ্বংস করেছে, সেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে মাজিদ। এই মাজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে যে বিমানের স্টেলথ বিমান যাই হোক আর তাই হোক, যে চরিত্রেরই হোক না কেন, যে বৈশিষ্ট্যের হোক, সে বিমানের হিট শনাক্ত করে। বিমান থেকে এই যুদ্ধ বিমানগুলো অসম্ভব দ্রুত গতিতে চলে এবং তার ইঞ্জিন অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে অনেক বেশি জ্বালানি কনজিউম হয়, তেল পড়ে খুব দ্রুত, অনেক বেশি, এবং অনেক বেশি তাপ উৎপাদন হয়। এই হিট বা তাপ শনাক্ত করে ক্ষেপণাস্ত্র। আপনি চিন্তা করেন, এক ধরনের সেন্সরের ব্যাপার এটা। এই তাপ অনুসরণ করে যে এই দিক দিয়ে তাপ আসছে, ওই তাপ অনুসরণ করে ক্ষেপণাস্ত্র সেদিকে ছুটে যায়। তো তাপ যেখানে একটু হালকা পেয়েছে, ওই তাপের রেশিও ধরে বা ওই তাপের সূত্র ধরে সামনে আগালেই তো ক্রমেই সেই আসল জায়গা যেখান থেকে তাপ উৎপাদন হচ্ছে। তার মানে ক্রমেই ক্ষেপণাস্ত্র কিন্তু বিমানের দিকে এগিয়ে চলতে পারে এবং ওই তাপ আর এড়ানোর উপায় নেই। অনেক সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় তাকে যাতে শনাক্ত না করা যায়। ধরে নিলাম, আমি জানি না এই প্রযুক্তিটা কি, ধরে নিলাম মার্কিন F-35 বিমান তার ট্রান্সপন্ডার বন্ধ করে দিল,
কিন্তু এই যে মাজিদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেটা, এই ক্ষেপণাস্ত্র তো সে ট্রান্সপন্ডার ওই সমস্ত সিস্টেমের দিকে যাচ্ছে না, সে যাচ্ছে তাপ অনুসরণ করে। বিমান তো আর স্টার্ট বন্ধ করে দিতে পারবে না, তার মানে ইঞ্জিন তার সচল রাখতেই হবে। ইঞ্জিন যখনই সচল রাখবে তখনই তার তাপ উৎপাদন হবে, আর তাপ উৎপাদন হলে সেই দিকে সেই পথ অনুসরণ করে যে দিক দিয়ে তাপ আসছে, অর্থাৎ ধোঁয়া বা জ্বালানির যে তাপ আসছে যেটা, সেই দিক দিয়ে অনুসরণ করে হিট করবেই, ক্ষেপণাস্ত্র বিমানে হিট করবে। ফলে আমেরিকা একেবারে মানে পুরান ঢাকার ভাষায় বলে টাস্কি খেয়ে যাওয়া, একেবারে টাস্কি খেয়ে গেছে। আমেরিকা একেবারে অবাক হয়ে গেছে যে কী কথা, যে বিমান পৃথিবীর কেউ শনাক্ত করতে পারবে না সেই বিমান ইরান হিট করলো। এর আগে 2019 সালে গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছিল। গ্লোবাল হক ড্রোন বানানোর পরে আমেরিকার সমর বিশেষজ্ঞরা বা পাশ্চাত্যের পশ্চিমা জগতের সমর বিশেষজ্ঞরা বলেছিল যে এই ড্রোন কেউ কোনোদিন শনাক্ত করতে পারবে না, শুট ডাউন করতে পারবে না। কিন্তু ইরানের আকাশে যেদিনই পাঠিয়েছে সেই দিনই জাস্ট সিঙ্গেল শটে সেই ড্রোন ভূপাতিত করেছিল, এবং সেই ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে ইরান খোরদাদ 3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছিল। এটা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আমি সবসময় বলি একটা কথা, আপনাদের কাছে আলোচনা ভালো লাগছে কিনা আমি জানি না, আমি সবসময় একটা কথা বলি, অনেক আগে থেকে এই কথাটা বলে আসছি, যে আমেরিকা, রাশিয়া, অনেক দেশ যারা খুব বড় অস্ত্র ব্যবসায়ী, তাদের অস্ত্রের খবর পৃথিবীর প্রায় সবাই জানে। মানে যারা অস্ত্র ব্যবহার করে তারা জানে যে এই প্রযুক্তির এই বৈশিষ্ট্য। ইরান যে নিজের প্রযুক্তিতে নিজস্ব কায়দায় যে সমস্ত অস্ত্র তৈরি করেছে তা তো পৃথিবীর মানুষের কাছে নেই, এটা শুধু ইরানের কাছেই। তাহলে এইটার বৈশিষ্ট্য কী, কী গুণাগুণ এবং এর ক্ষমতা কী, এই সম্পর্কে আমেরিকা, ইসরায়েল কিন্তু অজ্ঞ, জানে না। আমেরিকা, ইসরায়েল ইরানের অস্ত্র সম্পর্কে ধারণা না রাখার কারণে, অর্থাৎ ইরানি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন, ইরানের র্যাডার সিস্টেমের সক্ষমতা কেমন, ইরানের আর্লি ওয়ার্নিং সিস্টেমের সক্ষমতা কেমন, ইরানের জ্যামিং সিস্টেমের সক্ষমতা কেমন, ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সক্ষমতা কেমন, এইগুলো তো ভালো জানে না, জানার কথা না। কারণ আমেরিকা, ইসরায়েল তো ফেস করেনি কখনো, এবং এগুলো দেখেনি, কারো কাছে নেই এই প্রযুক্তি। ফলে ইরান অনেক ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো ব্যবস্থা করতে পেরেছে বলা যায়। অর্থাৎ ইরান তার নিজের প্রযুক্তি নিজের মতো করেই ব্যবহার করতে পেরেছে, এবং এতে টপাটপ মার্কিন ড্রোন কাত হয়েছে, ভূপাতিত হয়েছে, ধ্বংস হয়েছে। এই যে ধ্বংস করার যে ক্ষমতা বা যে অবস্থা, যে কৌশল, এই কৌশল, এই ক্ষমতায় ইরানি জনগণ অনেক বেশি উজ্জীবিত হয়েছে, উৎসাহিত হয়েছে, এবং তারা যুদ্ধকে তখন পরোয়া করে না, এইরকম একটা মনোভাব দেখে রাস্তায় নেমে এসেছে। আমি আজকে মনে হয় পত্রিকায় খবর পড়লাম যে ইরানের জনগণ সম্ভবত 88তম রাতের মতো ধারাবাহিকভাবে প্রতি রাতে ইরানের রাজধানী সহ বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় রাতে জেগে ইরানের সরকারের প্রতি সমর্থন দিচ্ছে, ইরানের সামরিক বাহিনীর প্রতি সমর্থন দিচ্ছে, এবং আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দিচ্ছে। ইরানের সরকারের প্রতি তাদের ভালোবাসা জানিয়ে, ইরানি মাটির প্রতি, ইরানের স্বাধীনতার সার্বভৌমত্বর প্রতি, ইরানের ইতিহাস ঐতিহ্যের প্রতি সমর্থন দিয়ে তারা ময়দানে অবস্থান করছে, ঘরে ফিরে যায়নি। এটা অনেক বড় ব্যাপার। ইরানের এই সামরিক সক্ষমতাই মূলত ইরানকে আজকে এই পজিশনে এনেছে। একটা কথা আমি বলে শেষ করি, ইরানের আজকে যে অবস্থানটা, ইরান যদি সামরিক দিক দিয়ে সক্ষম না হতো, শক্তিশালী না হতো, তাহলে কোনো মতেই আজকে ইরানের এই অবস্থান তৈরি হতো না। আজকে যে সারা বিশ্ব ইরানকে সমীহ করছে, বিশ্বের বিভিন্ন দেশ সমীহ করছে, তার মূল কারণ হচ্ছে তার এই সামরিক সক্ষমতা। অতএব আপনারা অনেক সময় বলেন যে ইরানের পরমাণু বোমা বানানো উচিত, ইরানের এই করা উচিত, ইরানের সেই করা উচিত। আপনারা নিশ্চিন্ত থাকুন, ইরানের প্রত্যেকটা বিষয় খেয়াল রাখে, এবং যা করা প্রয়োজন সে সময়ের ব্যবধানে, সময়ের প্রয়োজনে তাই করবে। কারণ ইরান জানে তার টিকে থাকতে হলে কি প্রয়োজন, ইরান জানে পরাশক্তিগুলোর মোকাবেলায় টিকে থাকতে হলে তার কি করতে হবে, ইরান জানে যে তার যারা শত্রু তাদের এগেনস্টে যদি তাকে টিকে থাকতে হয় তাহলে কি করতে হবে, এটা মোটামুটি তারা জানে, বোঝে। আমি অন্তত তাই মনে করি। কারণ তারা তো সময়ের ব্যবধানে এত 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 তো প্রযুক্তি তৈরি করেছে এবং ব্যবহার করলো, কেন করেছে, এবং তারা বলছে যে তাদের হাতে আরও এমন কিছু কিছু প্রযুক্তি আছে যা ব্যবহার করলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। এবং তারা দাবি করছে, ইরানিরা দাবি করছে এটা পরমাণু প্রযুক্তির চেয়েও বড় কিছু।
তাহলে সেই প্রযুক্তি কি? এটা আসলেই বিস্ময়। সেক্ষেত্রে তারা বুঝেছে যে আমাদের কী প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী সামনে এগিয়েছে। ফলে আমার মনে হয় যারা আপনারা প্রত্যাশা করেন ইরানের বিজয়, তারা একটু অপেক্ষাই করতে পারেন, দেখেন ইরান শেষ পর্যন্ত কোথায় যায়। আর আমি অন্যদের জন্য বলবো, আমেরিকা বা ইসরায়েল বা অন্যদের জন্য বলবো যে আসলে সামরিক শক্তি দিয়ে এখন মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রাখার দিন সম্ভবত শেষ। সেক্ষেত্রে ইরানের সাথে আপনারা মীমাংসায় বসুন, আপোষ করুন এবং সত্যিকার অর্থে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায্যতাকে মেনে নিন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবশেষ আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন যে আসলে ইরান যে সামরিক সক্ষমতা দেখালো, এটা কি প্রকৃতপক্ষে তাদের সক্ষমতা নাকি খানিকটা ঝড়ে বক পড়ার মতো অবস্থা? আসলে কি তারা প্রযুক্তি দিয়ে, সামরিক সক্ষমতা দিয়ে আমেরিকাকে কোণঠাসা করেছে, নাকি আমেরিকা তার ভুল কৌশলের কারণে আজকে এরকম বিপর্যস্ত অবস্থায় পড়েছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।